আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণ সংখ্যা এই অধ্যায়ের পূর্ণ সংখ্যার ক্রম এই টপিকসের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সমাধান করব। তো এই এমসিকিউগুলো সমাধান করার আগে আপনাদেরকে বলবো যে এই অধ্যায়ের পূর্ণ সংখ্যা এই অধ্যায়ের উপরে যে বেসিক আলোচনা করা হয়েছে যেই পর্বটিতে সেটি দেখে আসার জন্য, তাহলে এই প্রশ্নগুলো সমাধান করতে আপনাদের অনেক সুবিধা হবে। সবার প্রথমে আমরা যে প্রশ্নটা সমাধান করব তা হচ্ছে 21 নম্বর প্রশ্ন, কারণ আমরা ইতিমধ্যে 1 থেকে 20 পর্যন্ত আমাদের পূর্বের পর্বে সমাধান করে এসেছি। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে সংখ্যার ক্ষেত্রে, এই কথাটা বলেই 3টা অপশন দেওয়া, কোনটা কোনটা সঠিক সেটা আমাদেরকে বের করতে হবে। 1 নম্বর যে অপশন সেখানে বলা হয়েছে প্রথমে কয়েকটা ডট ডট চিহ্ন দেওয়া আছে, তারপর -3 -2 -1। তো এখানে বলতেছে যে সংখ্যাগুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে এই অ শব্দ কিন্তু খেয়াল করতে হবে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলে সেটা আগে আমাদের জানা দরকার। অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে যখন আমরা শূন্যটাকে যোগ করে দিব, অর্থাৎ শূন্য সহ ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কি কি আমরা জানি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেমন 1 2 3 এরকম করে আরও অনেক ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে। আমি যখন এই ধনাত্মক পূর্ণ সংখ্যার শুরুতে যখন শুধু জিরোটাকে যুক্ত করে দিলাম, আর কিছু না, প্রথমে জিরো ছিল না, সব ধনাত্মক পূর্ণ সংখ্যা, যখনই আমি এই ধনাত্মক পূর্ণ সংখ্যার সামনে যখন এই জিরোটাকে দিয়ে দিব, তখন এই সম্পূর্ণটাকে বলা হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে এখানে 1 নম্বর যেই তথ্যটা দেওয়া, সেখানের মধ্যে ঋণাত্মক সংখ্যা দেওয়া আছে, সবগুলো ঋণাত্মক, কিন্তু তারা তো বলতেছে অঋণাত্মক। তাহলে এই তথ্যটা কি সঠিক? না, এই তথ্যটা সঠিক না। 2 নম্বর তথ্য 1 2 3 এরপরে অনেক ডট ডট চিহ্ন দেওয়া। এই ডট ডট চিহ্ন বলতে বোঝানো হয় যে 1 2 3 এরপরে আরও সংখ্যা আছে 4 5 6 এরকম আরও অনেক সংখ্যা আছে, কিন্তু তারা লেখে নাই, এখানে ডট ডট চিহ্ন তারা দিল। সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, এই তথ্যটা সঠিক। কেন? তার কারণ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো তাদেরকেই স্বাভাবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা দুইটাই একই অর্থ। অর্থাৎ কেউ যদি বলেন স্বাভাবিক সংখ্যা, কেউ যদি বলেন ধনাত্মক পূর্ণ সংখ্যা, কারোটাই ভুল হবে না, দুইটার অর্থ একই। তো এখন এই যে এই 1 মানে কি +1 +2 +3 এরপর আরও যে সংখ্যাগুলো, এগুলো সব প্লাসের সংখ্যা, তাহলে এগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। এই তথ্যটা সঠিক। 3 নম্বর তথ্য সবার প্রথমে কয়েকটা ডট ডট চিহ্ন দেওয়া আছে, তারপর -3 -2 -1 0 +1 +2 এরপরে আবার ডট ডট চিহ্ন দেওয়া। তো এখানে দুই দিকে ডট ডট চিহ্ন দেওয়া। এখানে যে ডট ডট চিহ্ন দেওয়া এটা বোঝানো হচ্ছে -1 -2 -3 এরপরে আরও মাইনাসের সংখ্যা আছে, -4 -5 -6 এরকম। আর এখানে যে ডট ডট চিহ্ন দেওয়া এটা দ্বারা বোঝানো হচ্ছে 1 2 3 4 5 6 এরকম ধনাত্মক সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা। এখানের মধ্যে কিন্তু কোনো রকমের ধনাত্মক ঋণাত্মক এরকম কোনো শব্দ তারা ব্যবহার করেনি, তারা শুধু বলছে পূর্ণ সংখ্যা। এটা সঠিক। পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা বলা হয় যে এই যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আবার মাঝখানে আছে 0। তাহলে এই ঋণাত্মক পূর্ণ সংখ্যা 0 এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা এই সবগুলো যখন একসাথে যুক্ত হয় তখন তাকে বলা হবে পূর্ণ সংখ্যা। আমরা যদি শুধুমাত্র এই ঋণাত্মক সংখ্যাগুলোকে লিখি তাহলে আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমরা যদি এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে লিখি আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে যখন এই সবগুলোকে একসাথে করে ফেলা হয়, ঋণাত্মক তারপরে 0 তারপরে ধনাত্মক, এই সবগুলো একসাথে, তখন তাকে বলা হবে পূর্ণ সংখ্যা। তো এখন পূর্ণ সংখ্যার মধ্যে আবার এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। একটু আগে আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যার ব্যাখ্যা দিয়েছি। ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং অঋণাত্মক পূর্ণ সংখ্যা একত্রে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে 3 নম্বর তথ্যটা সঠিক। তাহলে আমরা দেখলাম 21 নম্বর প্রশ্নের মধ্যে এই 2 আর 3 সঠিক। এখন 2 আর 3 কোথায় রয়েছে? আমরা দেখতেছি 2 ও 3 এটা খ নাম্বার অপশনে রয়েছে, সুতরাং এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর 22 নম্বর প্রশ্ন, 3 এর সূচক 2 হলে নিচের কোনটি সঠিক? এখন সূচক এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝানো হয় যে একটা সংখ্যা 3
3 এর সূচক 2, সূচক বলতে বোঝানো হয় পাওয়ার, ঘাত, শক্তি, এই সবগুলো একই অর্থ প্রকাশ করে। সূচক, পাওয়ার, শক্তি, ঘাত, এই সবগুলো কি একই অর্থ। তাহলে এখানে আমরা পাওয়ার বলতে কি বুঝি, একটা সংখ্যার উপরে যে সংখ্যাটা থাকে। তো তারা বলল 3 এর সূচক 2, তাহলে 3 এর পাওয়ার হিসেবে 2 থাকবে, এটা তারা বোঝাচ্ছে যে 3 এর সূচক হলো 2। তাহলে যখন একটা সংখ্যার উপরে এরকম 2 থাকে তখন তার মানে কি বোঝায়, তার মানে বোঝায় ওই সংখ্যাটা 2 বার গুণ করতে হবে। এই যে 3 এর উপরে 2 মানে 3 কে 2 বার গুণ করতে হবে। যদি 4 এর উপরে 2 থাকতো 4 কে 2 বার গুণ করতাম, 7 এর উপরে 2 থাকতো 7 কে 2 বার গুণ করতাম। তাহলে 3 এর উপরে 2, তাহলে আমরা বলতে পারি 3 3 কে 9। তাহলে 3 এর সূচক 2, তার মানে হচ্ছে 9। তাহলে আমাদের এখানে 9 কয় নাম্বার অপশনে আছে আমরা দেখি। আমরা এখানে দেখতেছি +9, আমাদের খ নাম্বার অপশনে আছে, এটাই হচ্ছে সঠিক উত্তর। 23 নাম্বার প্রশ্ন, +3 এর 4 ধাপ বামের সংখ্যা কোনটি? বাম, বামের সংখ্যা পিছনের দিকে, তাহলে বাম বলতে পূর্ববর্তী আগের সংখ্যাগুলোকে বুঝাইতেছে। তো 4 ধাপ বামের সংখ্যা কোনটি, এটা যদি আমরা নির্ণয় করতে চাই, আমরা নির্ণয় করতে পারি এইভাবে যে আমরা একটা সংখ্যা রেখে এখানের মধ্যে আঁকতে পারি। সবার প্রথমে আমরা এখানের মধ্যে, এখানে +3 দেওয়া আছে, তাহলে আমরা এখানের মধ্যে দেই +3 +2 +1, এরপরে 0 -1 -2 -3, এভাবে করে আমরা কয়েকটা সংখ্যা দিই। আমি এটা সংখ্যা রেখাতেও দেখাবো, আবার নর্মালি আমরা যেভাবে করে থাকি সেটাও দেখাবো। তো এই যে +3, এটার বাম দিকে যেতে বলা হয়েছে 4 ধাপ। তাহলে এখান থেকে 1 ঘর বামে, 2 ঘর বামে, 3 ঘর বামে, 4 ঘর বামে, আমরা যদি 4 ঘর বামে আসি তাহলে আমরা -1 কে পাই। তাহলে আমরা বলতে পারি +3 এর 4 ধাপ বামের সংখ্যা হলো -1। তাহলে -1টাই হচ্ছে সঠিক উত্তর। এখন সংখ্যা রেখা না এঁকেও আমরা এটা করতে পারবো। সেটা কি? +3 এর 4 ধাপ বাম, বামের সংখ্যা, বাম বলতে একটা সংখ্যা যেখানে আছে সেখান থেকে যে বাম দিকে, অর্থাৎ তার পূর্ববর্তী সংখ্যার দিকে যেতে বলা হয়েছে। তাহলে পূর্ববর্তী বললে আমরা কি করব, আমরা বিয়োগ করে দিব। তাহলে +3 তার 4 ধাপ বামে মানে 4 ঘর আগে যেতে হবে। তাহলে আমরা 4 মাইনাস করব। কি করব? 4 মাইনাস করব। মাইনাস করলে আমরা আগের দিকে, তার পিছনের দিকে চলে যেতে পারবো। তাহলে +3 থেকে আমরা যদি 4 মাইনাস করি তাহলে ফলাফল কত হয়? 3 থেকে তো 4কে বিয়োগ করা যাবে না, তাহলে 4 থেকে 3কে বিয়োগ করে দিই, তাহলে হয় 1। 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1। এখন আমরা যদি চিহ্ন বাদ দিই তাহলে 3 আর 4 এর মধ্যে 4কে বড় দেখা যায়, তার সামনে মাইনাস চিহ্ন, তাহলে ফলাফলে মাইনাস চিহ্ন। তাহলে আমরা বলতে পারি +3 - 4, ফলাফল কত? ফলাফল -1। তাহলে আমরা এটাই আমাদের এখানে ফলাফল হিসেবে দেখিয়ে দিলাম যে +3 এর 4 ধাপ বামের সংখ্যা হচ্ছে -1। এখন যদি আমাদেরকে 4 ধাপ ডানের সংখ্যা বলতো, 4 ধাপ ডান, ডান বললে পরবর্তী, অর্থাৎ একটা সংখ্যা যেখানে আছে সেখান থেকে তার পরবর্তী সংখ্যার কথা বলা হচ্ছে, তাহলে ডান দিকের কথা বললে আমরা যোগ করে দিব। যদি বলে 4 ধাপ ডান, তাহলে আমরা 4 যোগ করে দিব, তাহলে দেখবো আমাদের ফলাফলটা কত বের হয়। তো এখানে তারা বামের কথা বলছে, এই জন্য আমরা বিয়োগ করে দিলাম। তাহলে +3 এর 4 ধাপ বামের সংখ্যা হলো -1, অর্থাৎ গ নাম্বার অপশনটাই হচ্ছে সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্নে একটা চিহ্ন দেওয়া আছে, তারা বলতেছে যে এই চিহ্ন দ্বারা কি বোঝায়। তো এখানে যে চিহ্নটি দেওয়া আছে এটি দ্বারা বোঝানো হয় ক্ষুদ্রতর, অর্থাৎ আমরা যদি এখানের মধ্যে লিখি 2 এবং 4, এই যে দুইটা সংখ্যা আমরা লিখলাম, তাহলে এই যে দুইটি সংখ্যা লিখলাম, আমি যদি এখন মাঝখানের মধ্যে এই চিহ্নটা আমরা ব্যবহার করব, যে এই চিহ্ন দ্বারা কি বোঝানো হবে? 2 ছোট আর 4 বড়। তাহলে এই চিহ্নটি দ্বারা মূলত এখানে মাঝখানে যে চিহ্নটি বসে সেটি দ্বারা তার বাম দিকের যে সংখ্যাটা সেটাকেই মূলত সেখানে চিহ্নিত করা হয়। তাহলে এখানে যে চিহ্নটা দেওয়া আছে এটি দ্বারা আমরা বাম দিকে যে সংখ্যাটা 2 এর দিকে আমরা লক্ষ্য করব। তাহলে 2 হচ্ছে ছোট, 4 হচ্ছে বড়। এই যে 2 ছোট, মূলত এই কারণেই এই চিহ্নটা দেওয়া। এখানে যে চিহ্ন বসানো হয়, যেমন আমি যদি এখন এটা লিখতাম 4 এখানে আর এখানে 2, তখন আমরা দিতাম এইভাবে করে, বাম দিকের যে সংখ্যাটা সেটাই হচ্ছে মূলত আর কি লক্ষ্য করা হয়। তাহলে এই চিহ্নটিকে বলা হয় ক্ষুদ্রতর, অর্থাৎ 2 4-এর চাইতে ছোট, 2 4-এর চাইতে ছোট, এই জন্যই এই চিহ্নটা ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে বৃহত্তর চিহ্ন। তাহলে এখানে এই চিহ্নটি দ্বারা কি বোঝায়? ক্ষুদ্রতর বোঝানো হয়। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন, 6 এর সঙ্গে -6 এর যোগফল কত? অর্থাৎ আমরা 6 এর সাথে -6 এই দুইটা সংখ্যাকে যোগ করব। তাহলে আমরা এটা যোগ করে দেখি আমাদের ফলাফলটা কত বের হয়। 6
আর হচ্ছে -6। তো তারা বলল যে এই 6 এর সাথে এই -6 তোমরা যোগ করো, কারণ যোগফল বের হবে কখন, যোগ করলে। আমরা এখন যোগ করি। পরবর্তী লাইনে গিয়ে 6 প্লাসে মাইনাসে -6, 6 থেকে 6 বিয়োগ করলে হয় 0। মনে রাখতে হবে যদিও এটা বিয়োগ কিন্তু আসলে কিন্তু আমরা যোগই করছি। +6 এবং -6 এই দুইটি সংখ্যাকে যোগ করলাম। তো যোগ করতে গিয়ে ফলাফল বের হয়েছে 0। তাহলে আমরা বলতে পারি যে 6 এর সঙ্গে -6 এর যোগফল হবে 0, অর্থাৎ ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন, a ও -a এই দুইটির যোগফল কত? তাহলে একই রকমভাবে আমরা এই যে 25 নম্বর প্রশ্নটা যে সমাধান করলাম তার মতো 26 নম্বর প্রশ্ন সমাধান করব। সেটা আমরা এখানের মধ্যেই করে দেখাইতে পারি। সেটা হচ্ছে a তার সঙ্গে -a যোগ করতে হবে। a এবং -a যোগ করতে হবে। তাহলে পরবর্তী লাইনে গিয়ে আমরা লিখব a প্লাসে মাইনাসে -a, পরবর্তী লাইনে a থেকে a যদি চলেই যায় তাহলে থাকে 0। তাহলে আমরা কি বলতে পারি, দুইটা অঙ্কই একই রকমের। তাহলে a এবং -a এই দুইটির যোগফল হলো 0। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ 0। 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্রমানুসারে সাজালে কোনটি সঠিক হবে। এখানে 4টা অপশন দেওয়া। তো এখানে তারা বলছে ক্রমানুসারে, এখন ঊর্ধ্বক্রম অনুসারে নাকি অধক্রম অনুসারে এরকম কোনো শব্দ তারা উল্লেখ করে নাই। তো আমরা এখানের মধ্যে 4টা অপশনের মধ্যে দেখব যে কোন অপশনটার মধ্যে যে কোনো একটা সিরিয়াল তারা মেনটেন করছে। যেই অপশনের মধ্যে সিরিয়াল মেনটেন করা হবে সেটা হোক ঊর্ধ্বক্রম হোক অধক্রম, একটা সিরিয়াল মেনটেন করলে আমরা তাকে সঠিক হিসেবে বিবেচনা করব। তো ক নম্বর অপশনে আমরা দেখতেছি সবার প্রথমে -5, তারপরে -2। তাহলে -5 এর চাইতে -2 বড়, -2 এর চাইতে +2 আরও বড়। এখন তাহলে আমরা এখানে কি দেখতেছি, ছোট থেকে বড়র দিকে যাইতেছে, অর্থাৎ ঊর্ধ্বক্রম। তাহলে ছোট থেকে বড় আরও বড়, এরপরেই তারা দিল -1। এটা তো ছোট, তাহলে এটা বড় এটা ছোট। তাহলে এখানে ছোট থেকে বড়তে, বড় থেকে আরও বড়তে, বড় থেকে ছোটতে চলে গেল। তাহলে এটা কোনো সিরিয়াল তারা মেনটেন করে নাই, তাহলে এটা হবে না। খ নাম্বার -5 তারপরে -2, অর্থাৎ ছোট থেকে বড়তে। -2 এর চাইতে -1 আরও বড়, -1 এর চাইতে +2 বড়, +2 এর চাইতে +5 বড়। এই যে এখানে আমরা দেখলাম ছোট থেকে বড় আরও বড় আরও বড় আরও বড়, অর্থাৎ এটা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়েছে এখানটাতে। তাহলে খ নাম্বার অপশনটা সঠিক, ছোট থেকে শুরু করে বড়র দিকে যাওয়া হয়েছে, এই অপশনটাই সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন, নিচের অসমতাগুলো লক্ষ্য করো। এখন আপনারা এখানে অসমতা কেন বললো, অসমতা বলার কারণ হচ্ছে এখানে আপনারা যদি লক্ষ্য করেন এই যে যেই চিহ্ন, এখানের যে চিহ্ন, এখানের যে চিহ্ন, এই চিহ্নগুলো কি সমান চিহ্ন? না, এগুলো সমান চিহ্ন না। যেহেতু সমান চিহ্ন না, এই জন্য এগুলোকে বলা হয়েছে অসমতা। যদি সমান চিহ্ন হতো তাহলে বলতো সমতা, সমতা মানে সমান, কিন্তু এখানে তো সমান চিহ্ন নাই কোথাও। এগুলো হচ্ছে অসমতা, অর্থাৎ যে কোনো একদিক বড় হবে আরেক দিক ছোট হবে, হবেই হবে, একদিক ছোট আরেক দিক বড়। তো এখানে 1 নম্বর যে অপশনটা, এখানে এই যে মাঝখানে যে চিহ্নটা দেওয়া আছে আমরা তার বাম দিকের দিকে দেখব তার মান কত বের হয়, ডান দিকের মান দেখব কত বের হয়। মান বের করার পরে আমরা তুলনা করব যে মাঝখানে যে চিহ্নটা বসালো এটা কি ঠিক হয়েছে নাকি এটা ভুল হয়েছে, তখন আমরা এটা তুলনা করব। তাহলে আমরা এখন 1 নম্বরে যেই তথ্যটা দেওয়া আছে সেটা আমরা লিখি। আমরা এখানে -6 তারপর +-10, এরপরে এই ছোট চিহ্ন -6 -10, আমরা 1 নম্বর অপশনটাকে লিখে ফেললাম। এবার আমরা এটাকে অঙ্কটা করতে থাকি। পরবর্তী লাইনে গিয়ে আমরা -6 ব্র্যাকেটটাকে উঠিয়ে ফেলি, প্লাসে মাইনাসে -10। আমরা এখন এটা কি করব, একদম সাধারণভাবে অঙ্ক করার মতো করে ফেলবো। এরপরে যে চিহ্নটা দেওয়া আছে চিহ্নটা দেই, ব্র্যাকেটটা উঠিয়ে ফেলবো, মাইনাসে মাইনাসে +10। পরবর্তী লাইন -6 -10, ফলাফল কত হবে -16। -6 +10, ফলাফল কত হবে +4। 10 থেকে 6 বিয়োগ করলে 4 হয়, +4। তাহলে এখন দেখেন তো -16 আর +4 এই হিসাব অনুযায়ী কি চিহ্নটা ঠিক আছে কিনা? হ্যাঁ, চিহ্নটা ঠিক আছে, কারণ এটা ঋণাত্মক সংখ্যা, এটা ধনাত্মক সংখ্যা। তাহলে ঋণাত্মক সংখ্যার চেয়ে ধনাত্মক সংখ্যা বড় হয়, এখানে যে চিহ্নটা দেওয়া আছে এটা কিন্তু সেটাই, অর্থাৎ এই চিহ্ন অনুযায়ী বোঝানো হয় -16 ছোট, +4 বড়। তাহলে এটা সঠিক। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি 1 নম্বর যেই তথ্যটা এটা সঠিক। এবার আমরা দেখব 2 নম্বর যেই তথ্যটা এটা সঠিক কিনা। আমরা একই রকমভাবে এখন 2 নম্বর যেই তথ্যটা দেওয়া আছে সেটাকে এখানের মধ্যে লিখে ফেলবো।
তাহলে 2 নাম্বার যেই তথ্যটা সেটাকে আমরা এখানে মধ্যে লিখে ফেলবো -21 -5 গ্রেটার দেন 15 -2। এবার আমরা অঙ্কটা করি, ব্র্যাকেটটাকে উঠানোর চেষ্টা করব। -21 -এ +5 15 -এ +2। পরবর্তী লাইন -21 +5, তাহলে যেহেতু মাইনাস আছে মাইনাস করতে হবে। 5 থেকে 21কে বিয়োগ করা সম্ভব না, তাহলে 21 থেকে 5কে বিয়োগ করি। 21 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 16। এই 21-এর সামনে মাইনাস চিহ্ন, তাহলে এখানে ফলাফলে মাইনাস চিহ্ন। 15 আর 2 যোগ করলে হয় 17। দেখেন এখন তাহলে কি মনে হয়, এখন কি এই চিহ্নটা কি ঠিক আছে? -16 বড় 17 ছোট, এটা কি ঠিক? না, এটা ভুল। কিন্তু তারা যে চিহ্ন দিল, তারা এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে -16 বড় +17 ছোট, এই চিহ্ন অনুযায়ী এটাই বোঝাচ্ছে। কিন্তু আসলে তো এটা সঠিক না, আসলে তো -16 ছোট +17 বড়। তাহলে এই চিহ্ন অনুযায়ী সংখ্যাগুলো বসানো ঠিক হয় নাই, তাহলে এটা সঠিক হবে না। তাহলে আমরা বলতে পারি 2 নাম্বার যেই তথ্যটা এটা ভুল, এটা সঠিক হবে না। 3 নাম্বার তথ্যটা একই রকমভাবে আমরা অঙ্কটা করব, 3 নাম্বার তথ্যটাও। এখন 3 নাম্বার তথ্যটা আমরা দেখতেছি, আমরা এখানে করেই ফেলি, একেবারে সরাসরি করে ফেলি। 25 -15 গ্রেটার দেন 30। পরবর্তী লাইনে 25 -এ +15 30। পরবর্তী লাইনে 25 আর 15 যোগ করলে হবে 40, আর এখানে হবে 30। পরবর্তী লাইন, তাহলে এখন আর পরবর্তী লাইন কি হয়েই গেল। এখন দেখেন তো এটা ঠিক আছে কিনা। এই চিহ্নটি দ্বারা বোঝানো হয় 40 বড় 30 ছোট, ঠিক আছে তো? ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে 3 নাম্বার তথ্যটাও ঠিক আছে। তাহলে 1 আর 3 সঠিক। 1 আর 3 কোথায় আছে? খ নাম্বার অপশনে 1 ও 3 রয়েছে, তাহলে এটাই সঠিক উত্তর। 28 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ 1 ও 3। 29 নাম্বার প্রশ্ন, আমরা এখানে দেখতেছি যে এই প্রশ্নটাই এরকম একটা প্রশ্নের সমাধান আমরা একটু আগেও করেছি। -1 হলো 1 2 3, এই যে 3টার মধ্যে কোনটা কোনটা সঠিক আমরা দেখব। -1 হলো পূর্ণ সংখ্যা, হ্যাঁ -1 হলো পূর্ণ সংখ্যা, এটা ঠিক আছে। কারণ আমরা যে পূর্ণ সংখ্যাগুলো থাকে, পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মক সংখ্যা থাকে, শূন্য থাকে, ধনাত্মক সংখ্যা থাকে। যেমন -2 -1 0 1 2, তাহলে এগুলোকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা বলবো। একটা পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মক সংখ্যা থাকতে পারে, ধনাত্মক সংখ্যা থাকতে পারে, 0 থাকতে পারে পূর্ণ সংখ্যার মধ্যে। তাহলে এই -1, এই যে -1, তাহলে -1 পূর্ণ সংখ্যা, এটা ঠিক আছে। তারপর 2 নাম্বার, -1 হলো সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এই তথ্যটাও সঠিক, কারণ যত ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে তার মধ্যে -1 সবচাইতে বড়, এর চাইতে বড় কোনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা নাই। তাহলে 2 নাম্বার তথ্যটাও সঠিক। 3 নম্বরে বলা হয়েছে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা, না এটা ভুল হবে, কারণ এইমাত্র 2 নাম্বার তথ্যটাই তো আমরা কি দেখলাম, -1 হচ্ছে সবচাইতে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটা যদি সবচাইতে বড় হয়ে থাকে, তাহলে আবার সবচাইতে ছোট কিভাবে করে হয়? তাহলে এই 3 নাম্বার তথ্যটা ভুল। তাহলে আমরা বলতে পারি 1 ও 2 সঠিক, 1 ও 2 আমাদের খ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এখানে বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে 30 থেকে 32 নং প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এই যে এখানে 3টা প্রশ্ন রয়েছে, এই 3টা প্রশ্নের উত্তর আমাদেরকে এই তথ্যের আলোকে করতে হবে। কি তথ্য দেওয়া? -1 0 -5 -4, 4টি সংখ্যা। 30 নম্বর প্রশ্ন, বৃহত্তম সংখ্যা কোনটি? এই যে 4টা সংখ্যা যে এখানে দেওয়া আছে তাদের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি সেটা আমরা এখন বের করব। তো এখানে -1 0 -5 -4, এখন এখানে আমরা 2 ধরনের সংখ্যা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, একটা হচ্ছে 0, এই 2টা সংখ্যা। তো যে কোনো ঋণাত্মক সংখ্যার চাইতে 0টা বড় হবে, কারণ 0 হচ্ছে একদম মধ্যবর্তী একটা সংখ্যা। 0-র বাম দিকে যত সংখ্যা থাকে সেগুলো ঋণাত্মক, 0-র ডান দিকে যত সংখ্যা থাকে সেগুলো ধনাত্মক, আর 0-র চাইতে ছোট যেগুলো সেগুলোই ঋণাত্মক হয়, 0-র চাইতে বড় যেগুলো সেগুলোই ধনাত্মক হয়। তাহলে এখানের মধ্যে যেহেতু তারা এখানে বৃহত্তম সংখ্যাটা জানতে চেয়েছে, তাহলে এখানে ঋণাত্মক সংখ্যার চাইতে 0টাই বড় হবে। -1 -5 -4 এগুলোর চাইতে 0টাই হচ্ছে বড়। তাহলে এখানে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 31 নম্বর প্রশ্ন,
সংখ্যাগুলোর গুণফল কত, অর্থাৎ এই যে চারটা সংখ্যা দেওয়া, এই চারটা সংখ্যাকে গুণ করলে কত ফলাফল বের হবে সেটা তারা জানতে চায়। তাহলে যেহেতু গুণফল বের করতে বলছে তাহলে গুণ করতে হবে, আমরা গুণ করব। এখন -1 গুণ 0 গুণ -5 গুণ -4 আমরা গুণ করব। তাহলে এখন গুণ করি। পরবর্তী লাইনে -1কে দিয়ে যদি 0কে গুণ দিই, আমরা কি জানি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ দিলে সেটা 0 হয়ে যায়, ঠিক না? যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ দিলে সেটা 0 হয়ে যায়। তাহলে -1কে 0 দিয়ে গুণ দিলে 0 হবে, গুণ -5 গুণ -4। পরবর্তী লাইনে 0 দিয়ে -5কে গুণ দিলে 0 গুণ -4। পরবর্তী লাইনে 0 দিয়ে -4কে গুণ দিলে 0। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে এই যে এখানে যে যতগুলো সংখ্যা আছে তাদেরকে গুণ করলে একটা ফলাফল বের হবে, ঠিক আছে, কিন্তু সেই ফলাফলকে যখন আমরা 0 দিয়ে গুণ দিব তখন ফলাফলটা 0 হয়ে যাবে। অর্থাৎ যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ দিলে সেই ফলাফলটা 0 হয়ে যায়। তাহলে আমরা এখানে বলতে পারি সংখ্যাগুলোর গুণফল কত? ক নাম্বার অপশনের 0। 32 নম্বর প্রশ্ন, সংখ্যাগুলোর যোগফল কত? যোগফল কখন বের হয়? যোগ করলে। তাহলে এই চারটা সংখ্যাকে এখন যোগ করতে হবে, আমরা এখন যোগ করব। তাহলে -1 যোগ 0 যোগ -5 যোগ -4। পরবর্তী লাইনে গিয়ে আমরা ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব। -1 প্লাস 0 প্লাসে মাইনাসে -5 প্লাসে মাইনাসে -4। তাহলে এখানেও আমরা কি করলাম, সবগুলোর ব্র্যাকেটকে আমরা উঠানোর চেষ্টা করলাম। এই ব্র্যাকেটকে যখন উঠালাম তখন হলো -1 প্লাস 0 প্লাসে মাইনাসে -5 প্লাসে মাইনাসে -4। এখন আমরা পরবর্তী লাইনে করি। এখন এখানে অনেকগুলো মাইনাস চিহ্ন দেখা যাইতেছে, এই ব্র্যাকেটটা উঠানোর কারণে মূলত মাইনাস চিহ্নগুলো চলে আসছে। আমরা কিন্তু সবগুলোকে যোগই করতেছি। তো -1 -5 -4, আমরা জানি যে যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন থাকলে সেগুলোকে যোগ করতে হয়। তাহলে মাইনাস মাইনাস মাইনাস, যেহেতু একই চিহ্ন যোগ করতে হবে। 1 আর 5 যোগ করলে 6, 6 আর 4 যোগ করলে 10। তাহলে -10 প্লাস 0। তাহলে -10 তার সাথে যদি আমি 0কে যোগ করি তাহলে -10ই হবে, কোনো পরিবর্তন হবে না, কারণ 0-র কোনো মান নাই। আমি 0 যোগ করা মানে কি, কোনো কিছুই যোগ করলাম না, কারণ 0-র তো কোনো মান নাই। তাহলে -10-এর সাথে 0 যোগ করলে ফলাফল -10ই হবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদেরকে যে চারটা সংখ্যা দিল এই চারটা সংখ্যার যোগফল হচ্ছে -10, অর্থাৎ 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ -10। এখানে বলা হয়েছে যে নিচের তথ্যের ভিত্তিতে 33 থেকে 35 নং প্রশ্নের উত্তর দাও। এখানে কি তথ্য দেওয়া আছে? -5 একটি সংখ্যা, এটাই তথ্য। 33 নম্বর প্রশ্ন, ওপরে প্রদত্ত সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? এই যে -5 এটা কোন ধরনের সংখ্যা? তাহলে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে এটা একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা দেখি অপশনগুলোর মধ্যে আমরা দেখতেছি যে আমাদের ঘ নাম্বার অপশনে বলা আছে ঋণাত্মক সংখ্যা, আর গ নাম্বার অপশনে বলা আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন কোনটাকে আমরা সঠিক বলবো? তো আমরা সঠিক বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যাটাকে। ঋণাত্মক সংখ্যাটা কি ভুল? না, ঋণাত্মক সংখ্যাটা ভুল না, কিন্তু সংখ্যা আর পূর্ণ সংখ্যা এই দুইটা শব্দের মধ্যে পূর্ণ সংখ্যা শব্দটাকে আমরা বেশি গ্রহণ করব। তাহলে আমরা এখানের মধ্যে বলতে পারি যে -5 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 34 নম্বর প্রশ্ন, প্রদত্ত সংখ্যাটির চেয়ে, প্রদত্ত মানে যে -5-এর চেয়ে বড় দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা নিচের কোনটি? এখন এখানে একটা লক্ষণীয় বিষয়, এখানে তারা বলছে ধনাত্মক, -5-এর চাইতে বড় দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা নিচের কোনটি? ক নাম্বার অপশনে মাইনাস চিহ্ন দাও, তাহলে ঋণাত্মক। গ নাম্বারে মাইনাস চিহ্ন ঋণাত্মক। ঘ নাম্বারে মাইনাস চিহ্ন ঋণাত্মক। খ নাম্বারে কোনো মাইনাস চিহ্ন নাই। +6 +7 এটাই বড় হবে। তাহলে -5-এর চাইতে বড় দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো খ নাম্বার অপশন 6, 7। 35 নম্বর প্রশ্ন, প্রদত্ত সংখ্যাটি হতে ছোট দুইটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিচের কোনটি? অর্থাৎ -5-এর চাইতে ছোট সংখ্যা বের করতে হবে এবং সেগুলো যেন ঋণাত্মক সংখ্যা হয়। এখন -5-এর চাইতে ছোট সংখ্যা ঋণাত্মকই হবে, যেহেতু এটা মাইনাস ঋণাত্মক সংখ্যা, তাহলে এর চাইতে আরও ছোট যেগুলো সেগুলো ঋণাত্মক হবে। তো আমরা এখানে দেখতেছি গ নাম্বার অপশনে +4 +3, ঘ নাম্বার অপশনে +6 +7, এই দুইটা ভুল, কারণ এই দুইটা ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা এই -5-এর চাইতে ছোট হবে না, বড় হবে। এখন ক আর খ এর মধ্যে আমরা তুলনা করে দেখব। এখন আমাদেরকে তারা কি বলছে? ছোট বের করতে বলছে
আমরা জানি যে ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে যাকে দেখে ছোট মনে হয় সে আসলে বড়, আর যাকে দেখে বড় মনে হয় সে আসলে ছোট। তাহলে -5 আর এখানে -4, তাহলে দেখে মনে হচ্ছে -5-এর চাইতে -4টাকে ছোট, কিন্তু সে আসলে বড়। -5-এর চাইতে -3 বড়, তাহলে হবে না। খ নাম্বার অপশনটাই সঠিক হবে। কিন্তু কেন সঠিক হলো? -5-এর চাইতে -6 ছোট, দেখে বড় মনে হচ্ছে কিন্তু সে আসলে ছোট। -5-এর চাইতে -7 ছোট, তাহলে আমরা বলতে পারি যে -5-এর চাইতে ছোট দুইটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো খ নাম্বার অপশনের -6, -7। নিচের পূর্ণ সংখ্যাগুলো লক্ষ্য করো এবং 36 নং প্রশ্নের উত্তর দাও। এখানে কয়েকটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে। 36 নম্বর প্রশ্ন, এই সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজালে নিচের কোনটি সঠিক হবে? ঊর্ধ্বক্রম বলতে বোঝানো হয় ছোট থেকে শুরু করব কিন্তু বড়র দিকে যেতে থাকবো। তাহলে এখন আমাদের এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদেরকে আমরা কিভাবে সাজাবো? সবচেয়ে ছোটটাকে আগে লিখব, এরপরে তার চাইতে একটু বড়, তার চাইতে একটু বড়, এরকম করে বড়র দিকে যেতে থাকবো। তো আমরা এখানে দেখি এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা। আমরা এখানে দেখতেছি দুই ধরনের সংখ্যা আছে, ধনাত্মক, ঋণাত্মক। তাহলে আমরা জানি যে ধনাত্মক ঋণাত্মকের মধ্যে ধনাত্মক সংখ্যা বড়, ঋণাত্মক সংখ্যা ছোট। তাহলে আমরা শুধু ঋণাত্মক সংখ্যাগুলোর দিকে তাকাই, -11, -9, -1। এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? আমরা জানি যে ঋণাত্মক সংখ্যা দেখে যত বড় মনে হবে সে আসলে তত ছোট। তাহলে -1, -9, -11 দেখে এটা কি বড় মনে হচ্ছে? 11 আছে, কিন্তু এটাই সবচাইতে ছোট। এখানে যতগুলো সংখ্যা আছে তার মধ্যে সবচাইতে ছোট হচ্ছে -11। আমাদেরকে যেহেতু তারা ঊর্ধ্বক্রমে সাজাইতে বলছে, তাহলে আমরা সবচেয়ে ছোটটা দিয়ে শুরু করব, আস্তে আস্তে বড়র দিকে যাব। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট -11। আমরা দেখব আমাদের অপশনগুলোর মধ্যে -11 দিয়ে কোন অপশনটা শুরু হয়েছে। ক নাম্বার অপশনের শুরুতে -11 নাই, তাহলে এটা ভুল, কারণ আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো, ছোট থেকে শুরু হবে, বড়র দিকে যাব। তাহলে -11 দিয়ে শুরু হয়নি, এটা ভুল। খ নাম্বার অপশন -11 দিয়ে শুরু হয়েছে। এবার তাহলে দেখি বাকিগুলো ঠিক আছে কিনা। -11 সবচেয়ে ছোট, তার চাইতে একটু বড় -9, তাহলে -11 তারা বসালো, -9ও তারা বসিয়েছে। তার চাইতে বড় হচ্ছে -1, তার চাইতে বড় হচ্ছে +1, তার চাইতে বড় হচ্ছে +2, তার চাইতে বড় হচ্ছে +7। তাহলে আমরা দেখলাম আমাদের উদ্দীপকের মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সবগুলো সংখ্যাকে এখানে ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, সবচেয়ে ছোটটা থেকে শুরু করে আস্তে আস্তে বড়র দিকে যাওয়া হয়েছে। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আর গ নাম্বার অপশনে -11 দিয়ে শুরু হয় নাই, ঘ নাম্বারে -11 দিয়ে শুরু হয় নাই, এগুলো ভুল। তাহলে 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ। 37 নম্বর প্রশ্ন, ব্র্যাকেটের মধ্যে -1 এটা লিখে তারপরে বললো হলো, এই কথাটা বলেই তিনটা অপশন দেওয়া আছে, কোনটা কোনটা সঠিক সেটা আমরা বের করব। আমরা এরকম একটা প্রশ্নের সমাধান একটু আগেই আমরা করেছি। তো -1 একটি পূর্ণ সংখ্যা, কারণ আমরা জানি একটা পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মক সংখ্যা থাকে, ধনাত্মক সংখ্যা থাকে, 0 থাকে, এই সবগুলো মিলিয়েই পূর্ণ সংখ্যা হয়। তাহলে -1 পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত, তাহলে এটা ঠিক আছে। এরপরে 2 নম্বর তথ্য, -1 হলো সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, যত ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে -1, তাহলে এটাও ঠিক আছে। 3 নম্বরে বললো সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, এটা ভুল। কেন? এইমাত্রই আমরা বললাম যে -1 সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর এখন তারা বলতেছে -1 সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এই কথাটা ভুল। তাহলে আমরা বলতে পারি যে 1 ও 2 সঠিক, 1 ও 2 আমাদের খ নাম্বার অপশনে আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ, 1 ও 2। এখানে বলা হয়েছে নিচের তথ্যের ভিত্তিতে 38 থেকে 40 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটা তথ্য দেওয়া আছে, আমরা দেখতেছি একটা ফাঁকা ঘর দেওয়া, ফাঁকা ঘরের বাম দিকে কিছু মান দেওয়া, ডান দিকে কিছু মান দেওয়া। 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফাঁকা ঘরের বাম দিকের রাশিমালার মান কত? এই যে ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরের বাম দিকের যে রাশিমালাটা এটার মান কত? আমরা এটার মান বের করবো এখন। তাহলে এই ফাঁকা ঘরের বাম দিকে যেটা রয়েছে আমরা সেগুলো এখানে লিখলাম, এটার মানটা এখন আমরা বের করব। পরবর্তী লাইনে গিয়ে 50 -এ +10, তাহলে 50 এবং 10 যোগ করলে হয় 60। তাহলে আমরা বলতে পারি যে ফাঁকা ঘরের বাম দিকে যেটা রয়েছে তার মান হচ্ছে 60। তাহলে আমরা এখানের মধ্যে 60 দেখতে পাচ্ছি আমাদের গ নাম্বার অপশনে। ঘ নাম্বার অপশনে দেওয়া আছে -60, এটা হবে না,
গ নাম্বার অপশনে যে শুধু 60 দেওয়া এটাই সঠিক উত্তর। 39 নম্বর প্রশ্ন, ফাঁকা ঘরের ডান দিকের রাশিমালার মান কত? এখন ডান দিকেরটা বের করতে হবে, তাহলে আমরা এই কাগজের মধ্যেই করে ফেলি। আমরা এখন ডান দিকেরটা বের করব। খালি ঘরের ডান দিকে আছে 37 প্লাস ব্র্যাকেটের মধ্যে -3, পরবর্তী লাইনে 37 প্লাসে মাইনাসে -3, 37 থেকে 3 যদি মাইনাস করি তাহলে হবে 34। তাহলে আমরা বলতে পারি যে খালি ঘরের ডান দিকের যে রাশিটা রয়েছে সেই রাশির মান হচ্ছে 34, অর্থাৎ +34। তাহলে +34 আমাদের ঘ নাম্বার অপশনে রয়েছে, এটাই হচ্ছে সঠিক উত্তর। 40 নম্বর প্রশ্ন, ফাঁকা ঘরে কোন চিহ্ন বসবে? আমরা খুব সহজে এটা নির্ণয় করতে পারবো এবং এটা নির্ণয় করার জন্য 38 এবং 39-এর সাহায্যটা আমরা নিব। 38 নম্বর প্রশ্নে আমরা বের করেছি যে এই খালি ঘরের বাম দিকের মান হচ্ছে +60 আর খালি ঘরের ডান দিকের মান হচ্ছে +34। তাহলে এই যে এখন খালি ঘরে আমরা কোন চিহ্নটা বসাবো? আমরা দেখতেছি যে খালি ঘরের বাম দিকে 60 আর ডান দিকে 34, এই দুইটা সংখ্যার মধ্যে তুলনা করলে আমরা বলতে পারি +60 বড়, +34 ছোট। তাহলে আমরা চিহ্নটাকে এইভাবে করে দিতে পারি। এই চিহ্নটা অর্থাৎ বড় চিহ্ন, বৃহত্তর চিহ্ন, যে 60 34-এর চাইতে বৃহত্তর, 60 34 থেকে বড়, এই চিহ্নটা দিলেই এটা সঠিক হয়। তাহলে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। আমরা বলতে পারি যে ফাঁকা ঘরে কোন চিহ্ন বসবে, সেটা হচ্ছে যে খ নাম্বার অপশনের বৃহত্তর যেই চিহ্নটা এটা বসবে। তাহলে 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ, বৃহত্তর চিহ্নটি। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।